প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একাদশ অধ্যায়ের আরও একটি ক্লাসে তোমাদের সামনে হাজির হলাম। আজকে আমরা আলোচনা করব আমাদের একাদশ অধ্যায়ের অনুশীলনী সৃজনশীল প্রশ্ন নং 5 নিয়ে। তো এই প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মাটি ক্রয়, অর্থাৎ যারা ইট তৈরি করে সেই ইট উৎপাদনকারী প্রতিষ্ঠানের কিছু ব্যয় এখানে আমাদের দেওয়া আছে। উৎপাদন ব্যয়ের এই অঙ্কগুলোতে সাধারণত এক একটা প্রতিষ্ঠান এক এক রকমভাবে তাদের উৎপাদন করে এবং সেই সংক্রান্ত কিছু ব্যয়ই দেওয়া থাকে। যেমন এখানে সম্পূর্ণটাই ইট তৈরির সাথে সংযুক্ত বা ইট তৈরি রিলেটেড এরকম কিছু ব্যয় কিন্তু দেওয়া আছে। তো প্রথম লাইনটা একটু আমরা খেয়াল করি। বলা হয়েছে আশরাফ অ্যান্ড কোং এর 2017 সালের 1 জানুয়ারি থেকে 31 মার্চ পর্যন্ত সময়ের ইট তৈরি এবং বিক্রয় সংক্রান্ত তথ্যাদি নিম্নরূপ। এই লাইনটা থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের এখানে যা যা ইনফরমেশন দেওয়া আছে প্রত্যেকটা ইনফরমেশন 3 মাসের জন্য। অর্থাৎ আমরা এখানে এরপরে যা যা ম্যাথ করব, যা যা সৃজনশীল করব সম্পূর্ণটাই হবে 3 মাসের হিসাব। তাই এই জিনিসটা আমাদের একদম শুরুতেই মাথায় রাখতে হবে। আমরা কিন্তু এখানে বাৎসরিক হিসাবটা করছি না, নর্মালি আমরা কিন্তু বাৎসরিক হিসাবটাই করে থাকি, কিন্তু এখানে যেহেতু 3 মাসের কথা বলা হয়েছে তাই 3 মাসের জন্যই আমরা হিসাবগুলো বের করব। প্রথমে দেখতে পাচ্ছি মাটি ক্রয় করা হয়েছে। ইট তৈরির জন্য মাটিটা হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্টস, তাই মাটি ক্রয় এটাকে আমরা কাঁচামাল হিসেবে ধরতে পারি। এবার দেখো মাটি ক্রয় করে কারখানা পর্যন্ত বা এখানে ইট যেখানে তৈরি হয় সেটাকে আমরা ইট খোলা বলে থাকি, ইট খোলা পর্যন্ত নিয়ে আসার জন্য আমাদের খরচ হয়েছে বহন খরচ। তাহলে মাটি ক্রয়, বহন খরচ, জ্বালানি খরচ, শ্রমিকের মজুরি, এই কয়েকটা খরচকে আমরা প্রত্যক্ষ খরচ বলতে পারি, কারণ মাটি এটা ছাড়া তো আমাদের উৎপাদন করা পসিবলই না। তারপরে বহন খরচ, অবশ্যই এটার সাথে সংযুক্ত এবং এই দুইটা একসাথে মিলে কিন্তু আমরা মাটির মোট মূল্য বা মোট ক্রয় মূল্য পেয়ে থাকি। তারপর জ্বালানি খরচ আর শ্রমিকের মজুরি, এই দুইটাকে আমরা বলতে পারি এই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য প্রত্যক্ষ খরচ। অর্থাৎ মাটি থেকে ইট তৈরি করার জন্য, ইটটাকে পোড়ানোর জন্য আমাদের জ্বালানির খরচ হবে, তাই এটা ছাড়া কিন্তু ইট তৈরি করা একদমই সম্ভব না। আবার যে শ্রমিকরা এই ইটগুলো তৈরি করবে তাদেরকে মজুরি দেওয়া ছাড়াও কিন্তু আমরা মাটি থেকে ইট তৈরি করতে পারবো না। তাই এই কয়েকটা হচ্ছে আমাদের জন্য প্রত্যক্ষ খরচ। এবার দেখো এছাড়া আমাদের কিছু কারখানার উপরিব্যয় আছে, যেমন ইট খোলার ভাড়া এবং বিদ্যুৎ খরচ। অর্থাৎ যে কারখানার মধ্যে আমাদের মাটি থেকে ইট তৈরি করা হয় সেটাকে ইট খোলা বলে। এখন এটা কিন্তু আমাদের কারখানার মধ্যকার খরচ। এখানে সরাসরি সংযুক্ত না থাকলেও ইট তৈরি করার সাথে এই খরচটা সংযুক্ত। তাহলে যে খরচগুলো সরাসরি সংযুক্ত নয় কিন্তু উৎপাদন করার সময় আমাদের পরোক্ষ খরচ হিসেবে ব্যবহৃত হয় সেগুলোকে আমরা কারখানা উপরিব্যয় বলি। তাহলে এখানে ইট খোলার খরচ এবং মাটি ছানা করার খরচ, অর্থাৎ মাটি থেকে আমাদের ইটগুলোর শেপ তৈরি করার জন্য যে খরচটা সেটাকে মাটি ছানা করার খরচ বলছে। তাহলে এই দুইটা খরচকে আমরা বলতে পারি কারখানার উপরিব্যয়, অর্থাৎ সরাসরি এটা সংযুক্ত না কিন্তু অবশ্যই উৎপাদন করতে গেলে আমাদের এই দুইটা খরচ করতেই হবে। তাহলে এই পুরো খরচটা মিলে আমরা পেয়ে যাব আমাদের উৎপাদন ব্যয়ের পরিমাণ। এছাড়াও আমাদের আরো কিছু খরচ আছে, যেমন অফিসের ভাড়া, অর্থাৎ যেখানে সকল কিছুর হিসাব নিকাশ করা হয় সেখানের একটা ভাড়া আছে অফিস ভাড়া। যাতায়াত ও টেলিফোন, অর্থাৎ অফিস থেকে কারখানা, কারখানা থেকে অফিস, এই যে যাতায়াতটা, এই যাতায়াতের খরচ প্লাস টেলিফোনের বিল। সাধারণত এই দুইটা খরচই সবসময় আমাদের প্রশাসনিক উপরিব্যয় বা অফিস উপরিব্যয়ের মধ্যে বসে। এছাড়াও আছে বিজ্ঞাপন খরচ, বিক্রয় কর্মীর বেতন। বিজ্ঞাপন খরচ এবং বিক্রয় কর্মীর বেতন, এই দুইটাকে আমরা বিক্রয় উপরিব্যয় বলি, কারণ এই দুইটাই বিক্রয় সংক্রান্ত কাজ। বিক্রয় করার সময় আমাদের এই দুইটা খরচ হয়, তাই এই দুইটাকে আমরা বিক্রয় উপরিব্যয় বলে থাকি। এছাড়াও এখানে দেখো বলা হয়েছে আমরা টোটাল বিক্রয় করেছি 2 লক্ষ ইট। 2 লক্ষ ইট বিক্রয় করা হয়েছে এবং 2 লক্ষ ইটের বিক্রয় মূল্য 16 লক্ষ টাকা। তারপর দেখতে পাচ্ছি তৈরি ইটের প্রারম্ভিক মজুদ দেওয়া আছে এবং তৈরি করা ইটের প্রারম্ভিক মজুদ আছে 50,000 ইট।
যেটার মূল্য দেওয়া আছে 2,50,000। আবার তৈরি ইটের সমাপনী মজুদ দেওয়া আছে যেটার পরিমাণ হচ্ছে 60,000 ইট। তার মানে এখনো আমাদের কাছে 60,000 পরিমাণ ইট রয়ে গেছে এবং এটার মূল্য হচ্ছে 2,43,000 টাকা। এবার আসি আমরা সৃজনশীল প্রশ্নে চলে যাই। ক নং সৃজনশীল প্রশ্নে বলা হয়েছে উপযুক্ত তথ্য থেকে উৎপাদিত ইটের পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ কতটুকু পরিমাণ ইট আমরা তৈরি করেছি সেটাই কিন্তু এখানে বলা নেই, তবে কতটুকু বিক্রয় করেছি, কতটুকু আমাদের হাতে ছিল, এখন বিক্রয় করার শেষে কতটুকু হাতে আছে, এই সকল তথ্য আমাদের দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে। প্রথমে আমরা যতটুকু বিক্রয় করেছি সেই বিষয়টাকে নিয়ে আসবো। তাহলে দেখো আমরা এখানে বিক্রয় করেছি 2 লক্ষ ইট। এবার আমাদের কাছে অলরেডি ছিল 50,000 ইট। এটা তো আমাদের হাতে ছিল, এটা আমরা উৎপাদন করিনি, তাহলে এটাকে আমরা মাইনাস করব। তবে আমাদের হাতে এখনো যে ইট আছে সেটার মধ্যে তৈরি করা ইটও কিছু আছে, আবার প্রারম্ভিক মজুদও কিছু আছে। তাই আমরা বিক্রয়ের সাথে প্রথমে যোগ করব সমাপনী তৈরি ইটের মজুদ। সমাপনী তৈরি ইটের মজুদ আছে 60,000 টাকা, তাহলে দুইটা যোগ করলে হচ্ছে 2,60,000 টাকা। এবার আমরা এখান থেকে প্রারম্ভিকটা মাইনাস করব, কারণ প্রারম্ভিকটা কিন্তু আমরা এই বছর তৈরি করিনি, এটা আগের বছরের উদ্বৃত্ত আমাদের হাতে ছিল। কিন্তু আমাদের এখানে যেহেতু বের করতে বলা হয়েছে আমরা এবছর কতটুকু ইট তৈরি করেছি, তাই এই অংশটাকে আমরা মাইনাস করে দেখাবো। তাহলে মাইনাস করব 50,000 ইট। তাহলে মাইনাস করলে পাচ্ছি 2,10,000 ইট। তার মানে আমরা টোটাল 2,10,000 ইট তৈরি করেছি, 2 লক্ষ ইট বিক্রি করেছি, তাই আমাদের হাতে এখনো আছে 60,000 ইট। আচ্ছা, এই গেল আমাদের প্রথম প্রশ্ন। দেখো এই যে ক নাম্বার প্রশ্নে আমরা সুন্দর মতো দেখালাম, উৎপাদিত সমাপনী এককটা যোগ করলাম এবং প্রারম্ভিকটা মাইনাস করলাম, তাই আমাদের উৎপাদিত এককের পরিমাণ পাচ্ছি 2,10,000 টাকা, 2,10,000 ইট। এরপর দেখি খ নম্বর প্রশ্নে বলা হয়েছে ত্রৈমাসিক উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করো। ত্রৈমাসিক কেন বলা হয়েছে? কারণ একদম শুরুতে আমাদের হেডলাইনে বলা ছিল আমাদের এই পুরো ম্যাথটাই 3 মাসের জন্য, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ, এই 3 মাসের জন্য আমরা অঙ্কগুলো করতে হবে। আচ্ছা, তাহলে এবার যেহেতু উৎপাদন ব্যয় বিবরণী বলা হয়েছে, আমরা প্রথমে এখানে মাটির ক্রয় মূল্য নির্ণয় করব। ক্রয় মূল্য নির্ণয় করার পরে সেটার সাথে আমরা প্রত্যক্ষ খরচগুলো যোগ করে মুখ্য ব্যয় নির্ণয় করব। মুখ্য ব্যয়ের সাথে আমরা কারখানা উপরিব্যয়গুলো যোগ করে উৎপাদন ব্যয় নির্ণয় করব এবং উৎপাদন ব্যয় পর্যন্তই হবে আমাদের উৎপাদন ব্যয় বিবরণী। যেহেতু আমাদের এই উৎপাদন সংক্রান্ত চলতি কার্যের প্রারম্ভিক বা সমাপনী মজুদ দেওয়া নেই, তাই এতটুকু কাজ পর্যন্তই আমাদের উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করতে হবে। এবার আমরা একটু দেখি আমরা এই 3টা কাজ কিভাবে করতে পারি। প্রথমে দেখো আমাদের এখানে মাটি ক্রয়ের পরিমাণ দেওয়া ছিল 1,60,000 টাকা। তারপর সেই মাটিটা ক্রয় করে নিয়ে আসার জন্যই কিন্তু আমাদের ডাবল খরচ হয়েছে 3 লক্ষ টাকা। তাহলে টোটাল যোগ করলে আমরা মাটির ক্রয় মূল্য পাচ্ছি 4,60,000 টাকা। এবার এই মাটির ক্রয় মূল্যের সাথে আমাদের যোগ করতে হবে প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচের পরিমাণ এখানে দুইটা ছিল, একটা হচ্ছে জ্বালানি খরচ এবং আরেকটা হচ্ছে শ্রমিকের মজুরি। তাহলে জ্বালানি খরচ আছে 2 লক্ষ টাকা, শ্রমিকের মজুরি আছে 1,40,000 টাকা। টোটাল যোগ করলে আমরা এখানে মোট আমাদের মুখ্য ব্যয়ের পরিমাণ পাচ্ছি 3,40,000 টাকা। তাহলে 3,40,000 টাকা মুখ্য ব্যয়ের সাথে এবার আমরা আমাদের কারখানা উপরিব্যয় যোগ করব। আমাদের কারখানা উপরিব্যয় দুইটা ছিল, একটা হচ্ছে ইট খোলার ভাড়া এবং আরেকটা হচ্ছে মাটি ছানা করার খরচ। ইট খোলার ভাড়ার সাথে আমাদের বলা ছিল, এখানে আমাদের বলা আছে ইট খোলার ভাড়ার সাথে বলা হয়েছে প্রত্যেক মাসে
এই যে এখানে যে 10,000 টাকা, এটা প্রত্যেক মাসে 10,000 টাকা খরচ হয়। আমরা যেহেতু 3 মাসের অঙ্ক করছি, শুধুমাত্র 3 দ্বারা গুণ করব। এখানে যদি 3 মাসের কথা না বলা থাকতো, আমরা কিন্তু 12 দ্বারাই গুণ করতাম। তাহলে 3 মাসে আমাদের খরচ হবে মোট 30,000 টাকা। তাহলে আমাদের ইট খোলার ভাড়া খরচ এটা হলো 30,000 এবং মাটি ছানা করার খরচ 20,000। তাহলে মোট কারখানা উপরি ব্যয় পাচ্ছি 50,000 টাকা। এবার 3,40,000 টাকার সাথে 50,000 কারখানা উপরি ব্যয় যোগ করলে আমরা ফাইনালি মোট উৎপাদন ব্যয়ের পরিমাণ পাচ্ছি 8,50,000 টাকা। তাহলে এতটুকু পর্যন্ত আমরা উৎপাদন ব্যয় বিবরণী দেখলাম। এবার গতে বলা হয়েছে উৎপাদিত ইটের ব্যয় 8,50,000 টাকা ধরে নিট মুনাফা নির্ণয় করো। উৎপাদিত ইটের ব্যয় 8,50,000 টাকা ধরে আমাদের নিট মুনাফা নির্ণয় করতে বলা হয়েছে। নিট মুনাফা নির্ণয় করার জন্য প্রথমে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে। বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য একটা সূত্র আছে। প্রথমে আমরা এখানে নিয়ে আসব আমাদের উৎপাদিত পণ্যের ব্যয়, আমরা যেটা মাত্র উৎপাদন ব্যয় নির্ণয় করেছি বা আমাদের প্রশ্নের মধ্যে যে উৎপাদিত পণ্যের ব্যয় দেওয়া আছে সেটা আমরা নিয়ে আসব। তাহলে উৎপাদিত পণ্যের ব্যয় আমরা পেয়েছি 8,50,000 টাকা। এবার এটার সাথে আমরা যোগ করব তৈরি পণ্যের প্রারম্ভিক মজুত, কারণ এটা তো অলরেডি আমাদের ছিল, সেটাও আমরা বিক্রি করেছি। তাহলে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুতটা যোগ করে দিব এবং তৈরি পণ্যের সমাপনী মজুত মাইনাস করে দিব। তাহলে আমরা এখানে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় পাবো। এখানে যে অ্যান্সারটা পাবো সেটাই হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে দেখো, উৎপাদিত পণ্যের ব্যয় থেকে নিট মুনাফা তৈরি করার জন্য আমাদের প্রথম ধাপ হচ্ছে এই বিক্রিত পণ্যের ব্যয়টা নির্ণয় করে নেওয়া। এখন যদি বিক্রিত পণ্যের ব্যয়টা নির্ণয় করা থাকতো বা এটা যদি দেওয়াই থাকতো, আমরা কিন্তু আর এটা নির্ণয় করতাম না, সরাসরি বিশদায় বিবরণী প্রস্তুত করতাম। তাহলে এবার আমরা একটু দেখি আমাদের অ্যান্সারটা। প্রথমে আমরা এখানে বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী প্রস্তুত করলাম। প্রথমে আমরা উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে প্রারম্ভিক মজুতটা যোগ করলাম। যোগ করলে আমাদের বিক্রয়যোগ্য, অর্থাৎ আমাদের কাছে এখন ঠিক কতটুকু ইট আছে সেটা আমরা পাচ্ছি। টোটাল 11 লক্ষ টাকার ইট এখন আমাদের কাছে আছে। তার মধ্যে থেকে সমাপনী মজুদ আছে 2,43,000 টাকা। তাহলে সেটা মাইনাস করে দিলে আমরা পেয়ে যাব কতটুকু টাকার ইট আমরা বিক্রয় করেছি। এটা মাইনাস করলে আমরা পাচ্ছি 8,57,000 টাকা। তার মানে 8,57,000 টাকার ইট আমরা অলরেডি বিক্রি করে ফেলেছি। তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করলাম। এবার আমরা বিশদায় বিবরণী নির্ণয় করব, তাহলে লাস্টে আমরা নিট মুনাফার পরিমাণ জানতে পারবো। তাহলে বিশদায় বিবরণী প্রস্তুত করার জন্য শুরুতেই আমাদের নিয়ে আসতে হয় বিক্রয়ের পরিমাণ। এবার দেখো, আমাদের এখানে প্রশ্নের মধ্যে একদম শুরুতে আমরা দেখেছিলাম বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে। আমরা 2 লক্ষ ইট বিক্রয় করেছি এবং এটার পরিমাণ হচ্ছে 16 লক্ষ টাকা। তাহলে প্রথমে নিয়ে আসবো 16 লক্ষ টাকা। এবার আমরা মাত্র যে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করলাম সেই বিক্রিত পণ্যের ব্যয়টা আমরা বিক্রয় থেকে মাইনাস করব। তাহলে যে অ্যান্সারটা পাবো সেটার নাম হচ্ছে মোট মুনাফা। এখানে আমরা মোট মুনাফার পরিমাণ পাচ্ছি 7,43,000 টাকা। এবার মোট মুনাফা থেকে আমাদের সবগুলো পরিচালন ব্যয় মাইনাস করতে হয়। পরিচালন ব্যয়কে আমরা জানি 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো অফিস ও প্রশাসনিক উপরি ব্যয় এবং আরেকটা হচ্ছে বিক্রয় উপরি ব্যয়। তাহলে অফিস ও প্রশাসনিক উপরি ব্যয় আছে। একটা হলো অফিসের ভাড়া, যেটা বলা হয়েছিল প্রত্যেক মাসে যদি 12,000 টাকা হয়, আমরা তো 3 মাসের জন্য করছি। এই যে দেখো উপরে লেখা আছে 2017 সালের 31 মার্চ তারিখে, অর্থাৎ 3 মাসের জন্য। 3 মাসের জন্য আমরা এই হিসাবটা ক্লোজ করছি, তাই এখানে 3 দ্বারা গুণ করে আমরা টোটাল বের করলাম 36,000 টাকা। এবার যাতায়াত এবং টেলিফোন বিল, এটা অলরেডি লেখাই ছিল পুরো মাসেরটাই, অর্থাৎ পুরো 3 মাসেরটাই, তাই পুরো অ্যামাউন্টটাই আমরা লিখলাম। তাহলে টোটাল
প্রশাসনিক উপরিব্যয় দাঁড়াচ্ছে 50,000 টাকা এবং বিক্রয় উপরিব্যয়ের মধ্যে দুইটা ছিল, একটা হচ্ছে বিজ্ঞাপন আমরা দেখেছিলাম, আরেকটা ছিল বিক্রয় কর্মীর বেতন। এই দুইটাকে আমরা বিক্রয় উপরিব্যয়ের মধ্যে দেখেছিলাম। তাহলে দুইটাকে যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি মোট বিক্রয় উপরিব্যয় 1 লক্ষ টাকা। অর্থাৎ আমাদের টোটাল পরিচালন ব্যয়ের পরিমাণ 1,50,000 টাকা। তাহলে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে আমরা নিট মুনাফা পেয়ে যাই। আমাদের এখানে নিট মুনাফার পরিমাণ দাঁড়াচ্ছে 5,93,000 টাকা। তাহলে দেখো একদম সম্পূর্ণ উৎপাদন ব্যয় বিবরণী আমরা এখানে দেখে নিলাম। প্রথমে আমরা দেখলাম আমাদের কতটুকু পরিমাণ উৎপাদন আমরা করেছি, সেই উৎপাদনটা আমরা নির্ণয় করেছি। তারপর আমরা সম্পূর্ণ উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করলাম। সেই উৎপাদন ব্যয় বিবরণী থেকে পরবর্তীতে আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করে ফাইনালি বিশদ আয় বিবরণী প্রস্তুত করলাম এবং বিশদ আয় বিবরণী থেকে আমরা নিট মুনাফার পরিমাণ জানতে পারলাম। তাহলে এই ছিল আমাদের প্রশ্ন নং 5-এর আলোচনা। আশা করছি পুরো সৃজনশীল প্রশ্নটাই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।